কলেজ আছে? আমাদের তো কলেজ নাই, বিবেকানন্দ কলেজ তো নাই, আমি তো জানি। তারা সব কোথায়? রে কিরে মৌ, তোর বান্ধবী কোথায়? কি জানি, জানি না, কিছু বলেনি তো। ঠিক আছে, আমি দেখে রাখছি, এদের ব্যবস্থা নিতে হবে। স্মিতা প্রথমে ঢুকেছিল, তারপরে আবার কেটে পড়েছে। অন্তরাদের কি ক্লাস কলেজ ছিল? হ্যাঁ, প্র্যাকটিক্যাল ছিল। তো তুই বাড়ি পৌঁছে দিতে পারলি, তোর বান্ধবী পৌঁছাতে পারলো না? ও বাড়িতেই আছে। হুম। মনীষকাদের কি কলেজ ছিল? না স্যার, আমাদের ছিল না। দুজনই নেই, খুব ভালো। আমাদের কলেজে সুচেতা কোথায়, কৃতিকা? জানি না স্যার, আমাকে কিছু বলেনি। তো এইরকম হলে তো আমি তো কালকেই পড়ে দিতাম। যাই হোক, ঠিক আছে, আমি দেখে নিলাম। শিবানী একদিন জয়েন করে পরের দিনই কামাই, খুব ভালো। ঠিক আছে, আমি দেখছি। সব করার কপালে দুঃখ আছে। তার নাকি পড়া হয়নি, নাকি কিছুই পাচ্ছে না, অথচ জয়েন করে পরের দিনই কামাই। এই হচ্ছে তাদের পড়ার ইচ্ছার পরিমাণ। ওকে। কার্বানায়নের নিয়ে নিয়ে আলোচনা হচ্ছিল, তো ঠিক আছে। আমরা আমাদের আলোচনাতে ফিরে আসি। কার্বানায়নের স্টেবিলিটি নিয়ে আমরা আলোচনা করছিলাম, কতগুলো আলোচনা আগের দিন হয়েছে, তারপর থেকে ফার্দার আলোচনা হবে। ওকে। আচ্ছা, আর একটা জিনিস বলি, সেটা হচ্ছে যে অনেকেই কিন্তু একটা জেনারেলাইজেশনের চিন্তা ভাবনা নিয়ে পড়ছিস, যেটা করিস না। আমার কাছে অলরেডি 2-3 জনের কাছ থেকে এরকম মানে এরকম কোশ্চেন এসেছে অ্যাকচুয়ালি, সেই জন্যই বলছি। আহ, মানে কার্বোক্যাটায়নের স্টেবিলিটি অর্ডার যা হবে, কার্বানায়নের ক্ষেত্রে সেটা উল্টে যাবে। এই চিন্তা ভাবনা নিয়ে, মানে আমি কার্বোক্যাটায়নটা দেখে নেবো, দিয়ে যেটা পেলাম কার্বানায়ন দিলে সেটাকে উল্টে দেবো, তাহলে উত্তর চলে আসবে। দ্যাট ইজ নট দ্য কেস। হুম। কখনোই এটা কিন্তু নয়। এই চিন্তাধারা নিয়ে যারা করছিস তাদেরকে আমি সাবধান করছি, এটা সিস্টেম নয়। স্টেবিলিটির জন্য একটি মাত্র ফ্যাক্টর দায়ী, সেটা হলো চার্জের ডিলোকালাইজেশন। সেটা পজিটিভ হোক বা নেগেটিভ, ম্যাটার করে না।
কোথাও সি প্লাস আছে, সেই সি প্লাসের পজিটিভ চার্জটাকে তুই যত ছড়াতে পারবি সেটা তত স্টেবল হবে। কোথাও সি মাইনাস আছে, সি মাইনাসের নেগেটিভ চার্জটাকে তুই যত ছড়াতে পারবি সেটা স্টেবল হবে। বাস এই দুটো দুটো জিনিস আছে, আর কিছু নেই। কিন্তু পজিটিভ চার্জ ছড়াতে পারলে কার্বোক্যাটায়ন স্টেবল, নেগেটিভ চার্জ ছড়াতে পারলে কার্বন আয়ন স্টেবল। বাস, আর কিছু কাজ নেই। হ্যাঁ, সুতরাং ভুলেও যেন ওই জেনারেলাইজেশন না হয় যে কার্বোক্যাটায়নের ক্ষেত্রে এইটা হয় সুতরাং কার্বন আয়নে উল্টে যাবে। এইটা করলে সমস্ত জায়গাতে বিপদে পড়বি এবং ভুল করবি। এটা কিন্তু আমি সাবধান করে দিলাম, এটা করবি না। মোটেও এইভাবে উত্তরগুলো হয় না। আমরা কি কি আলোচনা করেছিলাম বলতো আগের দিন? আচ্ছা, এইগুলো আলোচনা হয়েছিল, এই অব্দি আলোচনা হয়েছিল, ঠিক আছে। আচ্ছা, সাইক্লোপ্রোপাইল সিস্টেম দিলে সাইক্লোপ্রোপাইল সিস্টেম দিয়ে আগের দিন কিছু করানো হয়নি। মোটামুটি ধর সাইক্লোপ্রোপাইল যদি আমি অ্যানায়নের কথা চিন্তা করি, ধর এটা হচ্ছে সাইক্লোপ্রোপাইল অ্যানায়ন। এটা নিয়ে আমি একটা কোশ্চেন অলরেডি আগে করিয়েছিলাম, তো আগে করেছি সেটা, যে সাইক্লোপ্রোপাইল সিস্টেমে যদি ধর এখানে যদি মাইনাস থাকে, আর যদি আমাকে এরকম দেওয়া হয় তিনটে কার্বন, তো এখানে তিনটে কার্বন, তার মানে ধর এখানে আমি CH3 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 তিনটে কার্বন করে দিলাম, কার্বন সংখ্যাটা সেম করলাম আর কি, এখানেও তিনটে কার্বন। আচ্ছা, এখানে তাহলে একটা H করতে হবে, তিনটে কার্বন, এই হয়েছে। তাহলে এই দুটো অ্যানায়ন, এটাকে আমি অ্যানায়ন করলাম। এই যে দুটো অ্যানায়ন, দুটো অ্যানায়নের মধ্যে দিস ওয়ান ইজ মোর স্টেবল। কেন বলেছিলাম মনে হয়, যেটা আগে করানো? বলো দেখি কি কারণ ছিল। হ্যাঁ, ফার্স্ট এরটা ওই নেগেটিভ চার্জটা আছে sp2 আর ওই হার্টবিট অরবিটালের ক্ষেত্রে, আর সেকেন্ড এরটা নেগেটিভ চার্জটা আছে sp3 অরবিটালে। ওই জন্য sp2টা মানে এস ক্যারেক্টারটা বৃদ্ধি পাচ্ছে বলে আরো স্টেবিলিটি পাচ্ছে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, এটাই উত্তর। বেশ, ওকে, ফাইন। এটা আগে করানো, দেখবি আগেই আছে। হ্যাঁ, তো এই সাইক্লোপ্রোপেন সিস্টেমের ক্ষেত্রে এই যে কার্বনগুলো, তার হাইব্রিডাইজেশনটা এখানে রোল প্লে করছে। এই অ্যাটমগুলোর হাইব্রিডাইজেশনটা তুই দেখিস, দেখবি ওটা sp5 হাইব্রিড অরবিটাল হবে, যারা রিংটা তৈরি করেছে। আর এক্সটার্নাল যে বন্ড সেগুলো হচ্ছে sp2 হাইব্রিডাইজড হয়ে যাচ্ছে। তাহলে এই এক্সটার্নাল দুটো হাইড্রোজেনের মধ্যে থেকে একটা হাইড্রোজেনকে অ্যাবস্ট্রাক্ট করেই আমি এখানে অ্যানাইনটা তৈরি করেছি। তার মানে নেগেটিভ চার্জটা আছে এমন কোনো অরবিটালে যে অরবিটালটা sp2 হাইব্রিড অরবিটাল। বাস, সেই কারণে এই নেগেটিভ চার্জটা মানে ইয়ে আছে আর কি, সেই কারণে এই নেগেটিভ চার্জটা বেশি স্টেবল এই হিসেবে আর কি। মানে এই কার্বনের ক্ষেত্রে নেগেটিভ চার্জটা আছে কোনো sp3 হাইব্রিড অরবিটালে, আর এই এর ক্ষেত্রে আছে, সাইক্লোপ্রোপেনের ক্ষেত্রে আছে sp3 sp2 হাইব্রিড অরবিটালে। সুতরাং এস ক্যারেক্টার বেশি ফর সাইক্লোপ্রোপেন সিস্টেম, নেগেটিভ চার্জটা যে অরবিটালে আছে সেই অরবিটালে, সেই জন্য অ্যানায়নটা স্টেবল, আর কিছু না। বেশ, ঠিক আছে। নেক্সট ইজ তার নেগেটিভ চার্জটাকে তুই যত ছড়াতে পারবি, বা ধর আমি একটা ইয়ে করছি, তাহলে আমি এটা সি মাইনাস দিলাম, এটা সাইক্লোপ্রোপাইল একবারেই তিনটে না করলেও একবারে দুটো কর, তবে তিনটে করবি। এটা দেখ, সাইক্লোপ্রোপেন রিংটা প্রথমটা একটা, তারপরে দুটো, তারপরে তিনটে, ক্রমশ বাড়ছে।
এবং আমরা জানি যে এই সাইক্লোপ্রোপেন রিংগুলো এর স্ট্রাকচার নিয়ে আমরা আলোচনা করেছি আগে, যেখানে দেখেছিলি এই বন্ডগুলো মানে এই বন্ডগুলো দে আর নট কমপ্লিট সিগমা বন্ড, নট কমপ্লিট পাই বন্ড, ইন বিটুইন কিছু একটা। মানে এটা পুরোপুরি হেড অন ওভারল্যাপও হয়নি, আবার পুরোপুরি ল্যাটেরাল ওভারল্যাপও হয়নি। এক্সাক্ট ল্যাটেরাল ওভারল্যাপ হলে নেগেটিভ চার্জটা পুরোপুরি কমপ্লিট কনজুগেশনে চলে আসতো, কিন্তু কমপ্লিট ল্যাটেরাল ওভারল্যাপও নয়, কমপ্লিট হেড অন ওভারল্যাপও নয়, মাঝামাঝি কিছু একটা। তো এগুলো দেখতে সিগমা বন্ডের মতো হলেও নেগেটিভ চার্জটাকে কিছুটা হলেও ডিলোকালাইজ করতে পারবে। কমপ্লিট হলে একদম পুরোপুরি ডিলোকালাইজ হতো, কমপ্লিট পাই বন্ড হলে, যেটা কমপ্লিট পাই বন্ড নয়, কিন্তু নিয়ারলি আর কি সিগমার থেকে বেটার দেখতে সিগমা, কিন্তু আসলে এটা স্টেবিলিটি দিচ্ছে কিছুটা পায়ের মতো, কমপ্লিট পায়ের মতো না হলেও কিছুটা দিচ্ছে আর কি। তো এই সাইক্লোপ্রোপেন রিংগুলো যত বেশি থাকবে, সুতরাং নেগেটিভ চার্জটা তত বেশি ছড়াবে। এদিক থেকে এদিকে গেলে delocalization of negative charge increases, যত ইনক্রিজ করবে তত সিস্টেমটা will be more stable। এটাকে আমি আরো বেটার বোঝানোর জন্য একটা সিঙ্গেল সিস্টেম নিয়ে তুই দেখে নে, তাহলে এখানটা আমি মাইনাস রেখেছি, এটা কিন্তু খুব ইজিলি ডবল বন্ড থেকে এটা খুলে যাবে। তো এখানটায় খুব ইজিলি নেগেটিভ চার্জটা এখানে ডাবল বন্ড করতে যাবে এবং এই দিকটা খুলে যাবে, তার মানে এটা ডবল বন্ড হলো, মাইনাস হলো। এই জিনিসটা হয়ে থাকে খুব ইজিলি। তো এই হচ্ছে ব্যাপারটা। এই কারণে যেটা হয়, মানে এই নেগেটিভ, যে কারণে পজিটিভ চার্জটা দেখেছিলি যে যখন ধর এরকম হচ্ছে সাইক্লোপ্রোপেন সিস্টেম, এখানে যদি প্লাস চার্জ থাকে, এই প্লাস চার্জটাও কিন্তু স্টেবিলাইজড হয়ে যায়। কি হবে না, তুই ধর এটাকে ডবল বন্ড করে দিলি, এই ব্যাপারটা হয়। তো এই কারণে এই যে সাইক্লোপ্রোপেনের ঠিক তার পরের কারণে নেগেটিভ চার্জ থাকুক বা পজিটিভ চার্জ থাকুক, সেটা একইভাবে ডিলোকালাইজ হবে। মানে একাধিক রেজোনেটিং স্ট্রাকচার, এই দুটো রেজোনেটিং স্ট্রাকচার, এখানে এরকম দুটো রেজোনেটিং স্ট্রাকচার তৈরি হতে পারে। তুই বলতেই পারিস সেটাকে ভাঙছি, তো মনে হচ্ছে যেন সিগমা বন্ড নাকি ভেঙে দিচ্ছি। ব্যাপারটা আদতেও তো এটা পুরোপুরি সিগমা বন্ড নয়, এটা নিয়েই তো মেন ব্যাপারটা, যে বন্ডগুলো তো আমাদের দেখানো হচ্ছে হয়তো সিঙ্গেল বন্ড, বাট দে আর নট কমপ্লিট সিগমা বন্ড। এটাকে তুই না সিগমা বলতে পারবি না পাই বলতে পারবি, এটা মাঝামাঝি। সেই কারণেই এটা ভাঙা গেছে এবং সেই কারণেই এরা দুজন রেজোনেটিং স্ট্রাকচার। রেজোনেটিং স্ট্রাকচার হতে গেলে যে বেসিক মানে মিনিমাম ক্রাইটেরিয়া ছিল, সেখানে বলা ছিল যে কোনো রকম সিগমা স্কেলিটনে হাত দিতে পারবো না। সিগমা স্কেলিটন মানে যেগুলো সিগমা বন্ড, এগুলোকে তুই সিগমা বন্ড বলতে পারবি না। ফলত এটা কিন্তু রেজোনেটিং স্ট্রাকচারের মধ্যেই পড়ছে। তো তার মানে তাই যদি হয়, তাহলে নেগেটিভ চার্জটা এখানে ডবল বন্ড করতে গেলে এদিকটা খুলে নেগেটিভ চার্জটা এখানে চলে গেল, তাহলে এই কার্বনের নেগেটিভ চার্জটা ঘুরে এই কার্বনের মাথায় চলে গেল, আলটিমেটলি ডিলোকালাইজ হলো। আমি একই রকম এটা ভেঙেছিলাম, আবার একই রকম ভাবে এদিকটাও ভেঙে দেখাতে পারি, ভাঙিনি সেটা আলাদা কথা, ভাঙতে পারতাম চাইলে, তাহলে আরো রেজোনেটিং স্ট্রাকচার আঁকা যাবে আর কি, এটারও যাবে। তাহলে রেজোনেটিং স্ট্রাকচার যত বেশি আঁকতে পারবি, তার মানে তত চার্জটা তত ছড়িয়ে আছে, ডিলোকালাইজড চার্জ। ডিলোকালাইজড চার্জ স্টেবল, সেই জন্যই চার্জের ডিলোকালাইজেশন হলে সিস্টেম স্টেবল হবে, সেই জন্য ব্যাপারটা স্টেবল। বাস, সিম্পল। আচ্ছা, তারপরে ধর এটা আছে, এটা বেঞ্জাইলিক, দিস ইজ দ্য বেঞ্জাইলিক পজিশন। এর নিয়ে আগের দিনই কথা হয়েছে। বেঞ্জাইলিক পজিশন, বেঞ্জাইলিক পজিশন এমন একটা পজিশন, দেখ এইখানে তুই যদি একটুখানি খেয়াল করে দেখিস, এই গোটা রিংটার পাই বন্ড, মানে এগুলো সব পি অরবিটাল আছে, আর এখানে নেগেটিভ নেগেটিভ চার্জ মানে হচ্ছে এটা ফিল্ড পি অরবিটাল। তাহলে এই কার্বনের উপরে থাকা পি অরবিটাল, আর এখানে প্রত্যেকটা অ্যাটম একটা করে পি অরবিটাল,
পুরো ব্যাপারটা কমপ্লিট ওভারল্যাপে রয়েছে। প্রত্যেকটা অ্যাটমে পি অরবিটাল, মানে একটা কনজুগেটেড সিস্টেম। তো এই জায়গাতে কি হচ্ছে, নেগেটিভ চার্জ is in conjugation with the benzene ring. বেঞ্জিন রিং এর সঙ্গে কনজুগেশনে আছে, সুতরাং স্টেবল। এইবার ব্যাপারটা হচ্ছে, যদি ধরা যাক কিরকম করলাম, কতগুলো আলাদা আলাদা কম্পাউন্ড নিয়ে চলে আসা হলো। ধর CH2 মাইনাস, তার সঙ্গে ধর CN দিয়ে দেওয়া হলো, তার সঙ্গে ধর NO2 CH2 মাইনাস, তার সঙ্গে ধর OMe CH2 মাইনাস, আরো দেওয়া যাবে তুই দিতে চাস। এবার এদের মধ্যে যদি আমাকে কম্পেয়ার করতে দেয়, তাহলে আমি বলছি বি সি ডি। আচ্ছা, এগুলো আবার ছোট হাতে হয়ে গেছে। চারটে অ্যানায়ন, দেখ সবগুলোর ক্ষেত্রে এই নেগেটিভ চার্জ চোখে ভালোটা হচ্ছে, মোটামুটি ঠিক আছে। আচ্ছা, এবারে যেটা বলছিলাম, যেটা সবগুলোর ক্ষেত্রে এই যে নেগেটিভ চার্জ, CH2 নেগেটিভ চার্জ, দিস ইজ ইন কনজুগেশন উইথ দিস বেনজিন রিং, এটা কমন এখানে, এখানে, এখানে। তাহলে যে জায়গাটা আনকমন সেই জায়গার মধ্যে উত্তরটা আছে। সবসময় অলওয়েজ ট্রাই টু ফাইন্ড দ্য ডিফারেন্স, অ্যান্সারটা কিন্তু ডিফারেন্সের মধ্যে আছে। তো এইবারে বিষয় যেটা হচ্ছে যে, তার মানে এই CN NO2 আর OMe, এখানে কিছু নেই হাইড্রোজেন, এর মধ্যে ডিফারেন্সটা আছে। তো এটা মাথায় রেখে বলো, হোয়াট শুড বি দি স্টেবিলিটি অর্ডার এন্ড ওয়াই? কি হওয়া উচিত বলে মনে হয়? বলো, এনি আইডিয়া? কারণ সব বলতে হবে আমাকে, যা বলার। কি হলো? ডি এরটা লিস্ট স্টেবল হবে, তার আগে এ লিস্ট স্টেবল হবে, আর সি এরটা মোস্ট স্টেবল হবে। বি আর সি এর মধ্যে তুলনা কি করে করা যাবে? ইন্ডাকটিভ ইফেক্ট। ইন্ডাকটিভ এফেক্ট সায়ানাইডেরও আছে। হ্যাঁ, বাট ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্সটা তো আলাদা। দ্যাট ইজ দ্য রিজন। অ্যাটম দেখে ডিফাইন, দুটো গ্রুপের ক্যারেক্টার পার্থক্য করতে গেলে আমাকে ওই গ্রুপগুলোর ক্যারেক্টার দিয়ে করতে হবে। যাই হোক, ঠিক আছে, আমি জাস্ট একটা দেখাচ্ছি, তাতেই বাকিগুলো অটোমেটিক ক্লিয়ার হয়ে যাবে। দাদা, ওইমিটাও দেখাচ্ছি, দুটো দেখাচ্ছি। হ্যাঁ বলো। অ্যারোটা উল্টো বলেছি। হ্যাঁ, ডি এরটা লিস্ট স্টেবল বলেছি। ও সরি,
ঠিক আছে? হ্যাঁ, বেশ। দুটোকে নিয়ে দেখাচ্ছি, বাকিটা অটোমেটিক বুঝতে পেরে যাবি। এটাকে ভেঙে দিচ্ছি এখানে। ওএমির ক্ষেত্রে এই যে নেগেটিভ চার্জ, এই যে CH2 নেগেটিভ চার্জ, দিস ইজ ইন কনজুগেশন উইথ দ্য রিং, ঠিক আছে, ওটা নিয়ে কোনো আপত্তি নেই। আবার এই ওএমির অক্সিজেনের লোন পেয়ার, সেটাও এই বেঞ্জিন রিংয়ের সঙ্গে মানে বেঞ্জিন রিংয়ের সঙ্গে কনজুগেশনে আছে। ফলে আমি এটাকে যদি ডিলোকালাইজেশনে পাঠাই, এটা এখানে গেল, এটা এখানে নেগেটিভ চার্জ তৈরি করছে, দেখ। তার মানে এটা কাইন্ড অফ এরকম স্ট্রাকচার হয়ে যাবে, দেখ, যদি অক্সিজেনের লোন পেয়ারটাকে তুই ডিলোকালাইজ করিস। প্লাস ডবল বন্ড CH2 মাইনাস CH2 মাইনাস, পাশাপাশি দুটো কার্বনের নেগেটিভ চার্জ, এটা হাইলি আনস্টেবল। এরকম তার মানে হবে না নিশ্চয়ই, এটা করা খুব মুশকিল, হিউজ রিপালশন তৈরি হবে। আচ্ছা, একই রকম ভাবে তুই এইটাকে নিয়ে আয়, সাইনাইডটাকে এমনি বলে দেবো, আমি NO2টাকে নিয়ে আসছি। CH2 মাইনাস, এটা প্লাস, এটা এখানে, এটা এখানে, এটা এখানে, এটা এখানে, দেখ পুরো এক্সটেন্ডেড কনজুগেশন হয়ে যাচ্ছে। ও মাইনাস অলরেডি আছে, এটা ও মাইনাস, ডবল বন্ড, তার মানে এটা প্লাস হয়ে গেল। একই জিনিস সায়ানাইডের ক্ষেত্রেও হবে, এটা তাহলে নেগেটিভ চার্জটা একদম কার্বনের কোথা থেকে কোথায় যাচ্ছে সেটা বুঝ, কার্বনের মাথা থেকে খুলে গিয়ে অক্সিজেনের মাথায় চলে যাচ্ছে, তার মানে এত দূর পর্যন্ত ছড়িয়ে গেছে চার্জটা। যত বেশি জায়গায় যদি ছড়াতে পারবি তত সিস্টেম স্টেবল হবে, তত স্টেবল অ্যানায়ন হবে। এই ব্যাপার যেটা হচ্ছে যে এইখানে NO নাইট্রোজেনের সঙ্গে অক্সিজেন লেগে আছে, হ্যাঁ, এবং ডাবল বন্ডেড অক্সিজেন Nটা প্লাস, তার মানে কি করছে, এই N প্লাসটা প্রচুর পরিমাণে ইলেকট্রন টানছে দিক থেকে, সায়ানাইডও টানছে, কিন্তু এখানেও কার্বন, এখানেও কার্বন। আচ্ছা, এদিকে আছে নাইট্রোজেন, তাহলে এই নাইট্রোজেন কার্বনের কাছ থেকে যতটা টানছে, সেইটা আবার সেই দিক থেকে টানছে। সায়ানাইড ইজ অলসো উইথড্রয়িং, ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, বোথ আর ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ। হ্যাঁ, দেখতে গেলে সায়ানাইড এটাও কিন্তু মাইনাস আই মাইনাস আর গ্রুপ, NO2 এটাও কিন্তু ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, মাইনাস আই মাইনাস আর, দুটোর মাধ্যমে ইলেকট্রন টানছে। ওএমই কিন্তু ইলেকট্রন ঠেলছে, এটা মাইনাস আই প্লাস আর, রেজোনেন্সের মাধ্যমে ইলেকট্রন ঠেলে, ইন্ডাকটিভ এফেক্টের মাধ্যমে ইলেকট্রন টানে। এবার ইন্ডাকটিভের মাধ্যমে যে টানার ব্যাপারটা, সেটা কিন্তু এই অবধি পৌঁছাবে না, কারণ আমরা জানি ইন্ডাকটিভের মাধ্যমে যে টানাটা, সেটা দুটো বন্ডের পরে আর থাকে না, এটা টানলো এই বন্ড আর যাবে না, খতম। সুতরাং এই ইন্ডাকটিভের মাধ্যমে এই নেগেটিভ চার্জকে স্টেবল করা, সি এর মাথায় নেগেটিভ চার্জকে স্টেবল করার সম্ভাবনা নিতান্তই কম, কিন্তু রেজোনেন্সের মাধ্যমে যাবে। যাই হোক আর কি, তো এবার রেজোনেন্সের মাধ্যমে তো প্লাস আর মানে ঠেলছে ইলেকট্রন, মানে আনস্টেবল করে দেবে, ইন্টেন্সিফিকেশন অফ চার্জ করে দেবে। এবার তাহলে NO2 আর CN এর মধ্যে NO2টা অনেক বেশি ইলেকট্রন উইথড্রয়িং, এটা আমরা খুব ক্লিয়ারলি বুঝতে পারছি, কারণ নাইট্রোজেনটা এখানটা প্লাস, নাইট্রোজেনটা নিজে প্লাস, তার সঙ্গে ওদিকে দুটো অক্সিজেনের সঙ্গে কানেক্টেড, সুতরাং ওটা ইলেকট্রন উইথড্রয়িং, ইট উইল বি ইলেকট্রন উইথড্রয়িং ইন নেচার 100%। ফলত যে জিনিসটা হবে সেটা হচ্ছে NO2 ইলেকট্রন উইথড্রয়িং effect is much more, NO2 is much more electron withdrawing than CN. সায়ানাইডের থেকে NO2 অনেক বেশি ইলেকট্রন উইথড্রয়িং। তো সুতরাং এক্ষেত্রে এই হচ্ছে কারণ কেন আমি NO2টাকে মানে যত ইলেকট্রন উইথড্রয়িং নেচারের হবে, তত এই কার্বনের মাথা, আমার তো এই কার্বনের মাথা নেগেটিভ চার্জটা কত ছড়াচ্ছি তার উপর
ব্যাপারটা ডিপেন্ডেন্ট। তাহলে এইটা অনেক বেশি ছড়াবে যখন NO2 বা NO2 থাকবে দেন যখন সায়ানাইড থাকবে। সুতরাং NO2 থাকলে বেশি স্টেবল, CN থাকবে তার থেকে কম স্টেবল। যত ছড়াতে পারবি তত স্টেবল। এবং মজার কথা হচ্ছে বেঞ্জাইলিক পজিশনটা এমন একটা পজিশন, এই হচ্ছে বেঞ্জাইলিক পজিশন। এটা এমন একটা পজিশন, তুই এখানে র্যাডিক্যাল বানা, ক্যাটায়ন বানা, অ্যানায়ন বানা, সবাই স্টেবল হবে। কারণ স্টেবিলিটি তো চার্জের সঙ্গে সম্পর্ক। স্টেবিলিটি হচ্ছে তুই কতটা ছড়াতে পারলি চার্জটাকে তার সঙ্গে ডিপেন্ডেন্ট। পজিটিভ চার্জ মানে পুরোপুরি ভ্যাকেন্ট একটা পিওর অরবিটাল, নেগেটিভ চার্জ মানে পিওর অরবিটাল উইথ মানে ফিল্ড পিওর অরবিটাল, আর র্যাডিক্যাল মানে সিঙ্গলি অকুপাইড পিওর অরবিটাল। সবগুলোতেই পিওর অরবিটাল আছে। এখানে পিওর অরবিটালে একটা ইলেকট্রন, এখানে কোনো ইলেকট্রন নেই, এখানে দুটো ইলেকট্রন, ব্যাপারটা সেই পিওর অরবিটাল, আলটিমেট কথা। তো তাহলে এবার বেনজিনের প্রত্যেকটাতে পি অরবিটাল অলরেডি আছে, এগুলো প্রত্যেকটাতে পি অলরেডি আছে। এটা তো সেম তিনজনের জন্য। তার সঙ্গে এইখানে যে পি অরবিটালটা যদি আমি একটা আনতে পারি, তো সে বাকি রিংটার সঙ্গে কনজুগেশনে অটোমেটিক চলে এলো। তাহলে এবার আমার যদি পজিটিভ চার্জ থাকে সেও ছড়াবে, নেগেটিভ চার্জ থাকে সেও ছড়াবে, র্যাডিক্যাল থাকে সেও ছড়াবে। এগুলো কিন্তু আমরা আগেই দেখেছি, এর আগের খাতাগুলো খুলবি দেখবি সেখানে করা আছে। তো তার মানে ব্যাপারটা হচ্ছে এই বেনজাইলিক পজিশন হচ্ছে এমন একটা পজিশন, সে মানে कार्बोकैटायन और एनायन और कार्बन रेडिकल all are stabilized at the benzylic position. বেঞ্জাইলিক পজিশন হচ্ছে এমন একটা পজিশন যেখানে কার্বোক্যাটায়ন, কার্বনায়ন বা র্যাডিক্যাল সবাই স্টেবল হয়, এবং সেটাই হবে। তার কারণটা হচ্ছে চার্জ ডিলোকালাইজেশন। এটা কোনো মুখস্থের ব্যাপার নেই কি এইটা থাকলে সবগুলো স্টেবল হয়। স্টেবিলিটির কারণ হচ্ছে চার্জটা ছড়াচ্ছে, বাস। চার্জ যত ছড়াবে সিস্টেম তত স্টেবল হবে। কিভাবে সেটা আমি একটা পার্টিকুলার বক্স সিস্টেম এখানে তোদেরকে দেখিয়েছিলাম। এনার্জিটা লেন্থ অফ দ্য বক্সের সঙ্গে ইনভার্সলি প্রপোর্শনাল, মানে যে লেন্থের মধ্যে ইলেকট্রনটা ছড়িয়ে আছে তার সঙ্গে ইনভার্সলি প্রপোর্শনাল। লেন্থ বাড়লে এনার্জি কমছে, লেন্থ কমলে এনার্জি বাড়ছে। তো সুতরাং দিস ইজ দ্য রিজন যে কেন ডিলোকালাইজেশন হলে সিস্টেমটা স্টেবিলাইজড হবে, বাস। তো এইবারে আর কি কি ধরনের সিস্টেম নিয়ে কথা বলা যায়? অ্যালাইল সিস্টেম নিয়ে তো মোটামুটি বলা হয়েছে। আরো দুই একটা করানো যাক। এই ধর অ্যালাইল, দিস ইজ, আচ্ছা কতগুলো নাম আমি বলে দিই। ভিনাইল মানে হচ্ছে C++C, ধর C++C, এইটা প্লাস বা মাইনাস বা মানে কাইন্ড অফ ভিনাইল গ্রুপ হচ্ছে এইটা C++C, this is ভিনাইল। মানে গ্রুপ মানে একটাকে তুই ফাঁকা রাখ, ধর R1 আছে, R2 আছে, R3 আছে, this is ভিনাইল। অ্যালাইল মানে হচ্ছে সি, এইখানে তুই একটা ফাঁকা রাখ, বাকি দুটো একটাকে আমি ফাঁকা রাখছি, বাকি দুটো ধর R1 R2। এটা this is অ্যালাইল। তো দিস ইজ ভিনাইল, দিস ইজ অ্যালাইল। অ্যালাইল মানে হচ্ছে C++C, তারপরের কার্বনটা হচ্ছে অ্যালাইল কার্বন। তাহলে এরকম যদি হয় তাহলে C++C তারপরে তুই যদি নেগেটিভ দিস তাহলেও স্টেবল হবে, C++C তারপরে যদি প্লাস দিস তারপরে সেখানে সেটাও স্টেবল হবে, C++C তার সঙ্গে যদি র্যাডিক্যাল দিস তাহলেও স্টেবল হবে। একই কথা, সেম জিনিস। এটা আমরা
অলরেডি এমও করার সময় ডিটেলস সেই ম্যাট্রিক্স এঁকে করেছিলাম, হোপফুলি মনে আছে আর কি, মানে মনে নেই আমি জানি, দেখে নিবি। যাকে যাক, তো এখানে দুটো পি অরবিটাল, এখানে একটা পি অরবিটাল। এই পি অরবিটাল যখন কমপ্লিটলি ভ্যাকেন্ট তখন এটা, যখন একটা ইলেকট্রন আছে তখন র্যাডিক্যাল, যখন দুটো ইলেকট্রন মানে কমপ্লিটলি ফিল্ড তখন অ্যানায়নটা। যাই করে নে এরা কনজুগেশনে। তাহলে এই যে অ্যালাইলিক পজিশনও কিন্তু এমন একটা পজিশন যেখানে তুই যদি কার্বোক্যাটায়ন বানাস তাহলেও স্টেবল হবে, কার্ব অ্যানায়ন বানাস তাহলেও স্টেবল হবে, কার্বন র্যাডিক্যাল বানাস তাহলেও স্টেবল হবে। বলো কোনো দাবি আছে নাকি? all are stable. সুতরাং এই বেনজাইল বা অ্যালাইল এই জায়গাগুলো থেকে দেখে অন্তত এইটুকু ক্লিয়ারেন্স আসা উচিত যে আমরা যদি কোনো জায়গায় জেনারেলাইজ করি তাহলে কিন্তু আমাদের কপালে চরম দুর্গতি আছে। যদি জানি যে ক্যাটায়ন হলে যদি স্টেবল হয় সুতরাং অ্যানায়ন হলে সেটা আনস্টেবল হবে, এই ধারণা নিয়ে যদি কেউ বেঁচে থাকে তার কপালে কিন্তু চরমতম দুর্গতি আছে। ডোন্ট মাগ আপ এনিথিং, মুখস্থ করতে গেলে কিন্তু বিপদ আছে। যে যদি ভাবিস যে আমি একটা ছক বানিয়ে নিয়ে পরীক্ষা দিতে যাব, এই থাকলে এই হয়, ওই থাকলে ওই হয়, এইভাবে যদি পরীক্ষা দিতে যেতে হয় তাহলে কিন্তু পরীক্ষা একেবারে বরবাদ হয়ে যাবে, এটা হচ্ছে শিওর। এইসব জিনিসগুলো 11-12 2 নম্বরই করে চলে কিছুটা, অনার্স এইসব চলবে না, এগুলো প্রথমেই বাদ। কারণ তুই কোনো উত্তরই যদি মনে করিস যে তুই সঠিক উত্তর লিখে এসেছিস কিন্তু কারণ লিখিস নি, অনার্সের প্রত্যেকটা উত্তর কাটা যাবে। যেটা এইচএসে কিন্তু মানে তুই নিজে লিখলি না আশপাশের বন্ধুদের থেকে লিখলি বা মুখস্থ করে লিখলি কিনা সেটা বোঝা যেত না। এখন কিন্তু আদার দ্যান এক্সপ্লেনেশন, তুমি যদি এক্সপ্লেনেশন, হ্যাঁ ঠিক আছে, তো তোকে এক্সপ্লেনেশন দিতে হবে মানে তুই মনে করিস না যে পাতার পর পাতা এক্সপ্লেনেশন দিয়ে যাবি। 2 থেকে 3 লাইন এনাফ। যে কোনো একটা তোকে স্টেবিলিটি অর্ডার লিখতে দিয়েছে, 4টে বা 5টা কার্বোক্যাটায়ন বা কার্বনাইনের বা র্যাডিক্যালের, তখন অন্তত 2 থেকে 3টে লাইন লিখে আসতে হবে যে তুই কেন, মানে ওই যে অর্ডারটা সাজিয়েছিস কাকে আগে রেখেছিস কাকে পরে রেখেছিস, দুটোর মধ্যে ডিফারেন্সিয়েশন কিভাবে করলি, কিসের বেসিসে পার্থক্য করা হয়েছে, এই সংক্রান্ত অন্তত পক্ষে 2 থেকে 3টে লাইন, বাস, আর লিখতে হবে না, সেখানে 5 নাম্বার থাক। তো এটা হচ্ছে কথা। তো দেখা যাক, অ্যাকচুয়ালি আমরা কার্বোক্যাটায়ন, কার্বনায়ন এবং র্যাডিক্যাল এই 3টে পড়ার পরে কার্বিন একটা আছে সেটা পড়বো, সেটা পড়লেই আমাদের মোরাললেস কমপ্লিট হয়ে যাবে। আমি চাইছি এই সপ্তাহে আরো কয়েকটা দিন পড়িয়ে নিতে, সো দ্যাট আমাদের এই ব্যাপারটা কমপ্লিট হয়ে যায়। বাকি যে কদিন থাকলো মানে এই মাসেরই বলছি, আমি মানে মোটামুটি ধর আর হোপফুলি আর একদিন পড়ালে আমাদের কার্বিন অব্দি শেষ হয়ে যাওয়া উচিত। আমি জানি না, দেখা যাক কতটা কি করতে পারি, কারণ কার্বন মোটামুটি অ্যানায়ন আমি শেষ করে এনেছি, র্যাডিক্যালটার বেসিক জায়গাগুলো অলরেডি পড়ানো, র্যাডিক্যালে 2-1টা নতুন জিনিস পড়াতে লাগে যদিও, সেটা পড়াবো, এবং তারপরে কার্বিন হলেই হয়ে গেল। যদিও এক্ষেত্রে বলার যেটা বিষয় সেটা হচ্ছে যে ইয়ে কিন্তু আরো আছে, মানে ইন্টারমিডিয়েট কার্বিনেই শেষ নয়, আরো বেশ কিছু ইন্টারমিডিয়েটস আছে যেটা আপাতত পড়লেও চলে যাবে। আরো অন্তত পক্ষে 3-4টে ইয়ে রয়েছে আর কি, ইন্টারমিডিয়েটস রয়েছে, যেগুলো ইমিডিয়েটলি দরকার নেই, পরবর্তীকালে পড়লেও হবে। কিন্তু কার্বিন পর্যন্ত আমরা পড়বো, কার্বিন পর্যন্ত কোশ্চেনও আসবে এবং সিলেবাসেও আছে। কার্বিনের বাইরেও কিছু ইন্টারমিডিয়েটস আছে, সেগুলো আমরা আপাতত পড়ছি না। তো আমার টার্গেট আছে এই মাসের মধ্যে বিষয়টাকে কমপ্লিট করে দেওয়ার, এবং আমি চাইছি আর একটা দিন পড়িয়ে যাতে কার্বিন অব্দি শেষ করে দিলে তারপরে আমি অ্যাকচুয়ালি কিছু কোশ্চেন অ্যান্সার আলোচনা করে ব্যাপারটা দেখিয়ে দেবো কিভাবে কি উত্তর লিখতে হচ্ছে আর কি,
অন্ততপক্ষে রিসেন্ট ইয়ার্সের কয়েকটা পেজ আমরা আলোচনা করব। তো বাই দ্যাট হোপফুলি আমরা লিখতে শিখে যাবো যে কিভাবে কি হবে, এবং আমি একটা লেখা তো দেবই, সেটা দেওয়া হবে। একটা লেখার পরিকল্পনা চলছে, সেটাকে কমপ্লিট করে আমি একটা লেখা রূপে দেব। এবার বাকিটা তোদের হাতে, তোরা মুখস্থ করবি না বুঝবি না কি করবি সেটা তোদের ব্যাপার, সেটা নিয়ে আমার কোনো বক্তব্য নেই। তো নাও উই উইল মুভ টু কার্বন আয়নের আরো কয়েকটা দুই একটা একটু অন্যরকম দেখাই। যেমন ধর এইটা দেওয়া হলো, এটা দেওয়া হলো, এটাকে কার্বনায়ন করা হয়েছে। এটা কি কার্বো ক্যাটায়নও করা যাবে? এটাকে আমি এ বলছি, বি বলছি। এই দুটোর মধ্যে কার্বো ক্যাটায়ন আমি পরে করছি, ক্যাটায়নও করা যাবে, একই কথা। কি তো এটাকে কপি করে নেই, তাড়াতাড়ি হয়ে যাবে। একই, হ্যাঁ, মানে আমি ক্যাটায়ন করলে এইটা জাস্ট করে দিলাম। ক্যাটায়ন হলেও হতে পারে, অ্যানায়ন, দুটোই পসিবল। এটা বোধহয় দেখবি তোদের ইয়েতে দেওয়া আছে, অ্যাসাইনমেন্টে আছে। তো এনি আইডিয়া অ্যাবাউট দিস? বাঁদিকেরটা অন্তত পক্ষে যারা চেষ্টা করেছিস অ্যাসাইনমেন্ট করার সময় এটা কি করতে পেরেছিস না ছেড়ে দিয়েছিস? ছেড়ে দিয়েছি। দরকার। বেশ, ওকে। দাদা ওই বিএডটা বেশি স্টেবল হবে? সরি, এডটা বেশি স্টেবল হবে? যেটা বলবি কারণ বলতে হবে, কারণ ছাড়া কোনো উত্তর অ্যাকসেপ্ট হবে না। বলো তো, যাই কারণ মনে হোক, মানে সেটা ঠিক হোক ভুল হোক পরের কথা, তুই উত্তরটা বল। না, অক্সিজেনের 2p অরবিটালটা ছোট বলে ইলেকট্রনিক ডিপ্রেশনটা বাড়তে পারে। সালফারের সাথে ইলেকট্রনিক রিপালশন কম কেন মনে হচ্ছে? সে 3p আছে। কি আছে? 3p আছে। আচ্ছা, ইলেকট্রনের 2p 3p সঙ্গে রিপালশন ডিপেন্ড করে নাকি? ওভারল্যাপের ক্ষেত্রে পার্থক্য আসতে পারে, আমি মানছি। রিপালশন কিভাবে ভ্যারি করবে? রিপালশন তো ইলেকট্রন ডেনসিটির সঙ্গে ডিপেন্ডেন্ট। ঠিকই আছে, মানে কাছাকাছি গেছে, এটাকে আরেকটু বেটার উত্তর করতে হবে। তো সালফার হচ্ছে থার্ড রো এলিমেন্ট, মানে পিরিয়ডিক টেবিলের থার্ড রো এর কথা হচ্ছে, থার্ড রো অফ দি পিরিয়ডিক টেবিল। তো থার্ড রো এলিমেন্ট মানে এন এর ভ্যালু 3, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, মুখ্য কোয়ান্টাম সংখ্যা, এন এর ভ্যালু 3। এন এর ভ্যালু 3 মানে এল এর ভ্যালু 0 1 2 অবধি যাবে। এল এর ভ্যালু 0 মানে এস, 1 মানে পি, 2 মানে ডি। তার মানে সালফারের কিন্তু ডি অরবিটাল আছে, সেটা ভ্যাকেন্ট কারণ আমার ফিল আপ করার দরকার পড়েনি। মানে সালফারের ক্ষেত্রে তুই যদি সালফার হচ্ছে 16, তার মানে তোর হচ্ছে গিয়ে নিয়ন, তারপর 3s2, p4,
ডিতে যেতে হয়নি, ডিটা ফাঁকা, 3 0। তো সালফারের ডি অরবিটালটা ভ্যাকেন্ট, ওখানে কোনো ইলেকট্রন নেই। আচ্ছা বেশ, এইবার দেখ, আচ্ছা তুই ওইটাকে বাদ দে, তুই ধর CH2 মাইনাস এস, তার সঙ্গে কিছুটা আছে, M2 করে দিচ্ছি, আমি ভেঙে লিখলাম না ইচ্ছে করেই, এরকম আছে। আচ্ছা এইবার দেখ, CH2 মাইনাসের যে নেগেটিভ চার্জ, সেইটা একটা পিওর পি অরবিটাল আছে। সালফারের যে ভ্যাকেন্ট ডি, ডি এর ডি অরবিটাল এরকম হবে দেখতে, ডি এক্স ওয়াই ওয়াই জেড জেড এক্স যাই কর। দেখ এরা দুজন কিন্তু ওভারল্যাপ অলরেডি করে আছে, এরা দুজন ওভারল্যাপ অলরেডি করে আছে, মানে সালফারের ডি আর কার্বনের পিওর পি, দে আর ইন এ প্রপার ওভারল্যাপ। এটা নিশ্চয়ই বোঝা যাচ্ছে কি? এটা এটা দেখে বোঝা যাচ্ছে কি? 2p of carbon and 3d of sulfur, এরা দুজন কিন্তু ওভারল্যাপ করে আছে। তার মানে এই জায়গাটাতে আমরা স্ট্রাকচারটা যতই আমরা এরকম ভাবে দেখাই না কেন, এইটা এর কিন্তু আরো দুটো রেজোনেটিং স্ট্রাকচার আসতে পারে। এটা এটা মাইনাস, একই রকম ভাবে নেগেটিভ চার্জটা এদিকে ডিলোকালাইজড হতে পারে, মাইনাস, তার মানে নেগেটিভ চার্জটা ছড়িয়ে গেল। নেগেটিভ চার্জ is delocalized, so more stable. দেখ বোঝা গেল কিনা? সেই একই জিনিস কিন্তু তুই অক্সিজেনের ক্ষেত্রে পাবি না। দেখ রিপালশন টিপালশন যা কিছু আছে, ইলেকট্রনিক রিপালশন অমুক তমুক যা কিছু আছে, এইগুলো হচ্ছে সবই প্রিলিমিনারি, মানে বেসিক ব্যাপার। হ্যাঁ, নেগেটিভ চার্জটাকে যদি তুই ছড়াতে পারিস, এর মতো স্টেবিলিটি আর কোনোভাবেই হবে না। সেই ইলেকট্রন ডেন্সিটি টেনে নিয়ে তুই স্টেবিলিটি, দেখা যাবে সি মাইনাসের ইলেকট্রন ডেন্সিটিটাকে তুই মাইনাস এর মাধ্যমে টেনেও স্টেবল করতে পারিস, কিন্তু সেই স্টেবলের পরিমাণটা কোনোদিন এই ওভারল্যাপ বা কনজুগেশনের সঙ্গে কম্পেয়ারেবল হবে না। মানে কনজুগেশনের যে স্টেবিলিটি, সেটা সবসময় সর্বোচ্চ, ওর উপরে কেউ নেই। সেটা যদি করা যায়, সেটা কিন্তু কোনোভাবেই অন্য কিছুর দ্বারা হবে না। বোঝা গেল? হ্যাঁ। এইবার যদি স্টেবিলিটি বলা হয়, তাহলে এ এর স্টেবিলিটি বেশি, বি এর স্টেবিলিটি কম। ঠিক আছে, দ্যাট ইজ দ্য অ্যান্সার। এবার এখানে চলে আয়, ক্যাটায়ন। এবার কি হবে বলো দেখি? কি হওয়া উচিত মনে হচ্ছে আগেরটার সাথে দেখে? এখানে পজিটিভ চার্জটাকে ডিলোকালাইজ করার কোনো সুযোগ কোথাও আছে? পজিটিভ চার্জের সঙ্গে কনজুগেশনে কেউ আছে নাকি? অক্সিজেনের লোন পেয়ার গুলো আছে। সালফার লোন পেয়ার নেই? সালফার আছে। তাহলে এইবার বাট সালফার এগুলো তো 3p তে থাকবে আর অক্সিজেন এগুলো 2p তে। তাতে তাহলে অক্সিজেনের ডোনেশনটা বেশি ফেভারেবল হবে না? ওভারল্যাপটা বেটার হবে, দ্যাট ইজ দ্য কারেক্ট অ্যান্সার। হ্যাঁ,
বেশ। ছেলেটার বেশি টিপসটি ভালো। প্রদীপ্ত, বল। তো তার মানে এইখানে যে বিষয়টা দেখ, যেটা বললো দ্যাট ইজ দ্য অ্যান্সার। তো তোকে প্রথমেই খুঁজে মানে সমস্ত জায়গা, আমি তো বারবার করে এই একটাই জায়গার ওপরে স্ট্রেস দিয়ে আসছি, স্টেবিলিটি পেতে গেলে যে জিনিসটা ম্যাটার করে, একটাই জিনিস ম্যাটার করে, নেগেটিভ চার্জ হোক পজিটিভ চার্জ হোক, চার্জ ইন জেনারেল দ্যাট শুড বি ডিলোকালাইজড, দ্যাট শুড বি ডিলোকালাইজড, বাস, আর কিচ্ছু না। এবার তুই যদি ক্যাটায়ন পাস, তাহলে ক্যাটায়নটাকে তুই দেখবি যে ডিলোকালাইজ করার কোনো সুযোগ আমার হাতে আছে কিনা, যদি থাকে তাহলে সেটা সেইভাবে ছড়াবে। যদি অ্যানায়ন পাস, তাকেও তোকে দেখতে হবে যে তাকে ডিলোকালাইজ করার কোনো সুযোগ আমার হাতে আছে কিনা, যদি থাকে তাহলে সেটা ছড়াবে। ছড়ালেই সে স্টেবল হবে, যত ছড়াতে পারবি তত সেটা স্টেবল হবে, বাস, এই একটা কথায় সবকিছু খতম। দেখ, এখানে যখন অ্যানায়ন ছিল তখন এই নেগেটিভ চার্জটাকে ছড়ানোর জন্য আমার কোনো ভ্যাকেন্ট অরবিটাল দরকার ছিল, তা নাহলে তো হবে না। ভ্যাকেন্ট অরবিটাল না থাকলে তুই কোথায় কোথায় ছড়াবি? তো তখন আমি এই সালফারের যে ভ্যাকেন্ট 3D ছিল সেইটা খুঁজে সেখানে ডিলোকালাইজ করেছি, স্টেবল হয়েছে। এইখানে পজিটিভ চার্জ মানে অলরেডি ভ্যাকেন্ট অরবিটাল এখানে আছে, দিস ইজ ভ্যাকেন্ট পি। তাহলে এইবার এখানে ভ্যাকেন্ট পি তে পজিটিভ চার্জকে ছড়াতে গেলে তার আশেপাশে কোনো লোন পেয়ার লাগবে। লোন পেয়ার পেলে সেই লোন পেয়ারটাতে ডোনেশন করবি, তাহলে মানে এটা ভ্যাকেন্ট অরবিটাল, এখানে ফিল্ড অরবিটাল আছে, ফিল্ড থেকে ভ্যাকেন্টের দিকে ইলেকট্রন ডেনসিটি চলে আসবে, ফ্লো হবে, সবসময় তাই হবে। ফিল্ড অরবিটাল থেকে ভ্যাকেন্ট অরবিটাল থেকে ইলেকট্রন ডেনসিটি আসবে এবং চার্জটা সেই অনুযায়ী ট্রান্সফার হবে। তো এবার যদি লোন পেয়ারটা এখানে ডাবল বন্ড করতে যায়, মানে ফিল্ড অরবিটালে ইলেকট্রন ডেনসিটি ভ্যাকেন্ট অরবিটালে আসছে, পজিটিভ চার্জটা সালফারের ঘাটে চলে যাবে, একই রকম ভাবে এখানে পজিটিভ চার্জটা অক্সিজেনের ঘাটে চলে যাবে, এটা হবে। তো তাহলে এইবার দেখ, এইখানে অনেকগুলো জায়গায় ছেলে মেয়েদের ভুল করার সুযোগ থাকে। মানে ধর এইটাকে তুই ডিলোকালাইজ করালি, এখানে ডিলোকালাইজ করালি, তাহলে এখানে ডবল বন্ড হলো, সালফারের মাথায় প্লাস হলো। আরেকটা হতে পারে উল্টোটা, এই যে ডবল বন্ড এলো, পজিটিভ চার্জটা এখানে, এ দুটো হতে পারতো। আচ্ছা, একই রকম ভাবে বি কে তুই যদি বি থেকে যদি তুই ডিলোকালাইজ স্ট্রাকচার গুলো আঁকিস, ওখানে অক্সিজেনের লোন পেয়ারটা ডিলোকালাইজ করবে, মানে অক্সিজেনের লোন পেয়ারটা পজিটিভ চার্জটাকে ডিলোকালাইজ করবে আর কি। এটা প্লাস, এদিকে উল্টোটাও হতে পারে, এখানে ডবল বন্ড করলাম, অক্সিজেনটা প্লাস। এইবার এই অবধি করার পরেও ম্যাক্সিমাম লোকজন ভুল করবে, সেটা হচ্ছে যে এক জায়গায় দেখা যাচ্ছে সালফারের মাথায় প্লাস, এক জায়গায় দেখা যাচ্ছে অক্সিজেনের মাথায় প্লাস। তার মানে লোকে মনে করবে যে হ্যাঁ, তাহলে অক্সিজেনটা প্লাস চার্জ নিয়ে বেশি আনস্টেবল, কারণ অক্সিজেন মোর ইলেকট্রোনেগেটিভ, তাহলে ওর ক্ষেত্রে ডিলোকালাইজেশনটা ভালো হবে না, সুতরাং বি শুড বি লেস স্টেবল। কিন্তু উত্তর হচ্ছে বি ইজ মোর স্টেবল। স্টেবিলিটি বি এর স্টেবিলিটি বেশি, এ এর স্টেবিলিটি কম। কারণ এই যে ডিলোকালাইজেশন করছিস, পজিটিভ চার্জ যাচ্ছে, ডেফিনেটলি পজিটিভ চার্জটা হয় অক্সিজেনের মাথায় নাহলে সালফারের মাথায় যাচ্ছে, কিন্তু এই যাওয়ার জন্য সবার প্রথমে দরকার হচ্ছে ওভারল্যাপ। তুই ওভারল্যাপ ঠিকঠাক করতে পারলে তবে সেই চার্জটা ডিলোকালাইজেশন হবে, ওভারল্যাপ করতে না পারলে কোনো কিছুই হবে না। পজিটিভ চার্জ আসার পরে তারপরে না তুই বলবি যে অক্সিজেনের মাথায় প্লাস আছে না সালফারের মাথায় প্লাস আছে, এটা তখনই হবে যখন ওভারল্যাপ হবে এবং তারপরে কনজুগেশনের ইলেকট্রনটা ফ্লো করবে। সবসময় মনে রাখবি, বন্ড ফরমেশনের জন্য বা ওভারল্যাপের জন্য, বন্ড ফরমেশন অর ওভারল্যাপ, মানে ভুল বললাম, বন্ড ফরমেশনের জন্য যেটা প্রয়োজন সেটা হচ্ছে ওভারল্যাপ বিটুইন অরবিটালস। বন্ড ফরমেশনের জন্য সবার প্রথম যেটা দরকার সেটা হচ্ছে ওভারল্যাপ বিটুইন অরবিটালস। সেই ওভারল্যাপটা যদি ঠিকঠাক না হয়, বন্ডই হবে না। বন্ড ইজ নাথিং বাট ওভারল্যাপ ইন্টিগ্রাল। আমি আগে পড়িয়েছিলাম এরিয়া অফ ওভারল্যাপ, যে কোনো বন্ড
যে কোনো বন্ড, সেটা সিগমা হতে পারে, পাই হতে পারে, অন্য যে কোনো বন্ড হতে পারে, ইট ডিপেন্ডস অন ওভারল্যাপ ইন্টিগ্রাল। ওভারল্যাপ ইন্টিগ্রাল। তো ইন্টিগ্রাল স্ট্যান্ডস ফর এরিয়া। ছোটবেলায় এরিয়া বার করতে গিয়ে ইন্টিগ্রেশন করে বের করেছিলি, মনে করে দেয়। হ্যাঁ, তো সুতরাং দ্যাট মিনস এরিয়া, ওভারল্যাপ ইন্টিগ্রালের ফিজিক্যাল মিনিং হচ্ছে এরিয়া অফ ওভারল্যাপ। এই এরিয়া অফ ওভারল্যাপ বা ওভারল্যাপ ইন্টিগ্রাল যত বেশি হবে তত বন্ডটা স্ট্রং হবে, যত কম হবে তত সেটা উইক বন্ড হবে। হ্যাঁ বলো কি হয়েছে? আরেকটা এই তো এটা অপটিক, এটা হয়ে গেছে। আরেকটা ওই আলফা ভ্যালু মেজারমেন্ট প্রথম দিকে ছিল। সলভ করবো তো? হ্যাঁ, কোশ্চেন করা দে, সলভ দিতে হবে না। সলভ কোশ্চেন কোশ্চেন করা করতে দেবো, তারপরে সলভ আমি করে দেবো। এই যে আচ্ছা, যেটা বলছিলাম সেটা হচ্ছে যে তাহলে এই এরিয়া অফ ওভারল্যাপ যত বাড়বে তত বন্ডটা স্ট্রং হবে। এবার ধর আমি একটা জিনিস দেখাচ্ছি, ধর দুটো টুপি অরবিটাল, তাদের এগুলো সমান সমান। এবার ধর একটা করলাম কি, একটা টুপি একটা থ্রিপি, থ্রিপিটা আকারে বড়। হ্যাঁ, তো দিস ইজ টুপি, দিস ইজ অ্যানাদার টুপি, and this is 2p, this is 3p. কি আছে কি? ঠিক আছে, যা আমি রেকর্ডিংটা অফ করে দিলাম। তো নাহলে একটু দাঁড়া, এটা শেষ হয়ে যাক। তো হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। তাহলে এবার দেখ, টুপি আর টুপির মধ্যে যদি ওভারল্যাপ হয়, টুপি আর টুপির মধ্যে যদি ওভারল্যাপ হয়, তাহলে ওভারল্যাপের এরিয়াটা অনেকটা বাড়বে। তুই দেখলেই বুঝতে পারছিস দুটো একদম প্রপার। তুই একটা সিম্পল এক্সাম্পল নিয়ে ভাব, দুটো ক্রিকেট বল, তাকে টাচ করে রাখা আছে, যতটা জায়গা জুড়ে তারা টাচ, তাদের এরিয়া অফ ওভারল্যাপ যতটা হবে। আর যদি ধর একটা বিরাট ফুটবল নিয়ে নিই, একটা ক্রিকেট বল নিয়ে নিই, ডেফিনেটলি তাদের এরিয়া অফ ওভারল্যাপটা অনেক কমে যাবে। তাহলে এই এরিয়া অফ ওভারল্যাপের উপরে বন্ড স্ট্রেন্থ ডিপেন্ড করে আছে। তার মানে ইলেকট্রনের ডিলোকালাইজেশন কর, বন্ড কর, যা খুশি কর, হোয়াট এভার ইট ইজ। হ্যাঁ, প্রথম কাজ হচ্ছে ওভারল্যাপ। ওভারল্যাপ হলে তারপরে তোর হচ্ছে ওই কনজুগেশন, উমুক তুমুক সবকিছু আসবে। কনজুগেশনটা সেকেন্ডারি ফ্যাক্ট, আগে হবে ওভারল্যাপ, তারপরে তুই কনজুগেশন করার সুযোগ পাবি। তাহলে এইবার দেখ কেন আমি টুপি টুপি বা টুপি থ্রিপির কথা বললাম। যখন ধর কার্বন আর অক্সিজেনের মধ্যে কথা চলছিল, তখন ধর কার্বনটা প্লাস ছিল, তখন একটা ভ্যাকেন্ট পিওর পি ছিল। আর অক্সিজেনের ক্ষেত্রে যে লোন পেয়ার গুলো, সেই লোন পেয়ার গুলো ছিল পিওর পি অরবিটালে। তার মানে এটা কার্বনের টুপি আর অক্সিজেনের টুপি, তাদের মধ্যে দিয়ে ওভারল্যাপ করাতে পারছিলি। আর যখন আমরা কার্বন আর সালফারে, কার্বনের মাথায় প্লাস আছে আর এদিকে সালফার আছে, সালফারের লোন পেয়ার আছে, হ্যাঁ, তাহলে কার্বনের মাথায় প্লাস চার্জটা সেটা কিন্তু দিস ইজ ফ্রম 2p, ভ্যাকেন্ট 2p। আর সালফারের মাথায় যে লোন পেয়ার সেটা কিন্তু 3p। এবার 2p 3p ওভারল্যাপ কিন্তু ভালো হবে না। কার্বনের 2pর সঙ্গে এদিকে সালফারের 3p হয়ে গেছে, এদের ওভারল্যাপ কিন্তু ভালো হবে না। ফলে বন্ড ভালো হবে না, ফলে ডিলোকালাইজেশন ভালো হবে না, কোনো কিছু। এরপর বাকিটা সব অটোমেটিক্যালি কানেক্টেড। অবশ্যই ডিলোকালাইজেশন একটা মেজর ব্যাপার, কিন্তু ডিলোকালাইজেশন করতে গেলে বেসিক ক্রাইটেরিয়া ইজ দি ওভারল্যাপ। তুই ওভারল্যাপই না করলে তারপরে আর কোথা দিয়ে কি করবি বাকিটা? তার মানে যেটা দাঁড়ালো যে এখানে কিন্তু দুক্ষেত্রে ডিলোকালাইজ হচ্ছে, কিন্তু অক্সিজেনের ক্ষেত্রে ডিলোকালাইজেশনটা বেশি এফেক্টিভ বিকজ অফ এফেক্টিভ অরবিটাল ওভারল্যাপ। হ্যাঁ, আর সালফারের ক্ষেত্রে ডিলোকালাইজেশনটা অতটা এফেক্টিভ নয়, তার কারণ ওভারল্যাপটা অতটা এফেক্টিভ নয়। তো তার মানে মোর এফেক্টিভ delocalization of positive charge due to better orbital size matching. অরবিটালের সাইজের প্রপার ম্যাচিং হওয়ার কারণে এখানে পজিটিভ চার্জটা বেটার ডিলোকালাইজ হবে। সো
it will be more stable. তাহলে দেখ পুরো দুটোর ক্ষেত্রে কিন্তু বিষয় দুটো আলাদা হয়ে গেল। অ্যানায়নটা সালফার কন্টেনিং কম্পাউন্ডের ক্ষেত্রে স্টেবল, ক্যাটায়নটা অক্সিজেন কন্টেনিং কম্পাউন্ডের ক্ষেত্রে স্টেবল। বোঝা গেল? ক্লিয়ার? ঠিক আছে তো? হ্যাঁ। সুতরাং এই হয়ে গেল আমাদের আরো আরো হতে পারে, আমরা পরে দেখছি। হ্যাঁ, আপাতত শেষ করি আগে। এই এক্সাম্পলের তো কোনো শেষ নাই, কত করবি তুই? তো পরে পরে আরো এক্সাম্পল আমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন থেকে দেখব। এইবারে আমরা উই উইল স্টার্ট অন কার্বন র্যাডিক্যাল। র্যাডিক্যালের বেসিক ব্যাপারগুলো আলোচনা হয়েছিল আগেই, হ্যাঁ, মানে স্ট্রাকচার ফাকচার এই সমস্ত। তবু একটু বলবো আমি, স্ট্রাকচারাল কিছু জিনিসপত্র খুব অল্প বলবো, বলে আমরা রেডিক্যালের কিছু এক্সাম্পল দেখবো, সেইটা করেই আজকে আমরা কমপ্লিট করবো আর কি। একটু দাঁড়া, আমার একজন স্যার এসছেন আর কি, আমি পড়তাম তার কাছে, একটু আমি দেখা করে আসছি। তোদের যদি কিছু কাজকর্ম থাকে তোরা যেতে পারিস। আমি মোটামুটি ধর কটা বাজে, 5:47, তো আমি মিনিট 20 ছাড়ছি, 6:10-15 থেকে আমি আবার স্টার্ট করবো।